স্তব্ধ ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধতা ঘুমটা উঠিয়ে আশেপাশে দেখে নিল ঘরটা খুব গুছানো আর দামি দামি জিনিস দিয়ে সাজানো। মিনিট দুয়েক পর স্তব্ধ ঘরে এসে দরজা আটকে দিল। তারপর স্নিগ্ধতার দিকে একটা শাড়ি ছুঁড়ে দিয়ে, ফ্রেশ হয়ে এটা পরে নিও, ওইখানে সোফা আছে, ঘুমিয়ে পড়বে। তোমাকে আমি বউ হিসেবে মানি না, মানতেও পারবো না, তাই আমার থেকে দূরে থাকবে। স্নিগ্ধতার দিকে না ঘুরেই কথাগুলো বলে বিছানায় গিয়ে উল্টো দিক ফিরে শুয়ে পড়ল স্তব্ধ। স্নিগ্ধতা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারাদিনের এত ক্লান্তি দূর করতে একেবারে গোসল করে বের হলো স্নিগ্ধতা। একবার স্তব্ধের দিকে চোখ বুলিয়ে সোফায় গিয়ে বসল। স্তব্ধ পূর্বের মতো শুয়ে আছে। স্নিগ্ধতাও লাইট নিভিয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো কি করতে চলেছে তার সঙ্গে, কোথায় গিয়ে দাঁড়াবে সম্পর্কটা। হঠাৎ করে মুখের উপর পানি পড়তেই হুড়মুড় করে ঘুম থেকে উঠে গেল স্নিগ্ধতা। সামনে তাকিয়ে স্তব্ধকে দেখেই থমকে গেছে। ভেতরকার ভয়গুলো আবারও জেগে উঠেছে। স্তব্ধ হাঁটু মুড়ে স্নিগ্ধতার সামনে বসে আছে, হাতে জগ, মোহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আজই প্রথম স্নিগ্ধতার মুখশ্রী দেখতে পেয়েছে স্তব্ধ। স্নিগ্ধতা অতটা ফর্সা না হলেও এক কথায় সুন্দরী বলা যায়। চিকন ঠোঁট, টানা টানা চোখ, চাহনিতে অনেক মায়া আছে। পিঠ পর্যন্ত পাতলা কালো চুল। স্তব্ধ এক হাত স্নিগ্ধতার গালে রাখতেই স্নিগ্ধতা কেঁপে উঠল। যা স্তব্ধ বুঝতে পেরেছে, ভীতু স্নিগ্ধতাকে তার কাছে অনেক ভালো লাগছে। দৃষ্টি যেন সরছেই না। স্পর্শটা আরো গভীর করতেই কাঁপা কাঁপা কণ্ঠে স্নিগ্ধতা বলল, কি হয়েছে? আমি কি করেছি? পানি দিলেন কেন? স্তব্ধের এবার ধ্যান ভাঙল। এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে, তোমাকে সোফায় ঘুমাতে বলেছিলাম, কিন্তু তুমি ঘরের মাঝখানে মেঝেতে ঘুমিয়েছো কেন? স্নিগ্ধতা আশেপাশে তাকিয়ে নিজেকে মেঝেতে আবিষ্কার করতেই রাতের কথা মনে পড়ল। আসলে সোফায় ঘুমোতে পারছিলাম না, তাই এখানে শুয়েছি। আমাকে বললেই তো হতো। আপনি ঘুমাচ্ছিলেন। ফ্রেশ হয়ে নিচে আসো। স্নিগ্ধতা মাথা নাড়িয়ে উঠে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। পেছন থেকে স্তব্ধ ডেকে, এই মেয়ে, ফ্রেশ হতে যে যাচ্ছ, পরবেটা কি? স্নিগ্ধতা পেছনে ঘুরে, এই শাড়িটা রাতেই তো গোসল করে পরলাম, এখন আপাতত এটা দিয়ে হয়ে যাবে। ছি, নোংরা মেয়ে বাসি পোশাক পরে থাকবে কি করে? সোফায় গিয়ে বসো, আমি শাড়ি নিয়ে আসছি। স্তব্ধ কোনো উত্তর দিল না, বেরিয়ে গেল। স্নিগ্ধতা দাঁড়িয়ে বিড়বিড় করছে, রাতেই তো গোসল করে এই শাড়ি পরলাম, আর সাথে সাথে বাসি হয়ে গেছে। বড়লোকদের কত কারবার। স্তব্ধ ঘরে চলে আসলো, হাতে একটা নীল রঙের শাড়ি স্নিগ্ধতার দিকে এগিয়ে দিয়ে। এবার যাও। স্নিগ্ধতা শাড়ি নিয়ে চলে গেল। স্তব্ধের ধারণা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দিনে 3 থেকে 4 বার গোসল করা উচিত। তাই সে নিজেও বাইরে থেকে এসেই গোসল করে। ঘুমানোর পূর্বে গোসল করে আবার ঘুম থেকে উঠে জিম করেই গোসল করে। এতে অরিত্রী শিকদার অনেক রাগারাগি করলেও স্তব্ধ নিজেকে বদলায়নি। বুঝলে মা, স্নিগ্ধতা মেয়েটা খুব ভালো। আগেও অনেকবার দেখা হয়েছে। একবার তো আমার জীবন পর্যন্ত বাঁচিয়েছিল। পানির পিকটা ফেলে আরেকটা পান বানাতে বানাতে রাহেলা বেগম বললেন, তোর জীবন বাঁচিয়েছে কিভাবে? আমার ব্লাড প্রেশার আছে, জানোই তো। ড্রাইভার ছুটি নিল না কিছুদিন আগে, তখন নিজেই গাড়ি নিয়ে বের হয়েছিলাম। রাস্তায় জ্যামে আটকে গিয়েছিলাম। বাইকে কি গরম, গাড়ির এসিটাও খারাপ ছিল। ড্রাইভার তো বললই না। ওই রাস্তার মধ্যে হঠাৎ করে প্রেশার হাই হয়ে গেল। কেউ এগিয়ে এলো না, কিন্তু কোত্থেকে যেন মেয়েটা আসলো, সিএনজি করে আমায় হাসপাতালে নিয়ে গেল। কজনই বা অপরিচিত মানুষের বিপদে এগিয়ে আসে। এই মেয়েটাই সেদিন তোকে হাসপাতালে নিয়ে গেছিল? মা, তারপর মিস্টার সঞ্জিতের সঙ্গে দেখলাম, জানলাম ওনার বড় মেয়ে স্নিগ্ধতা। মেয়েটার আচার ব্যবহার অনেক সুন্দর, তাই সুযোগ হাতছাড়া করলাম না। স্তব্ধের বউ করে বাড়িতে নিয়ে আসলাম। কাউকে জানানোর মতো পরিস্থিতি ছিল না। সব বুঝলাম, কিন্তু বৌমা কি মানবে? তার উপর দাদুভাই কি সম্পর্কটার মধ্য মানিয়ে নিতে পারবে? স্তব্ধের কথা বাদ দাও তো। ও খাপছাড়া ছেলে, মায়ের আশকারাতে এমন হয়েছে। তবে আমার জানা মতে কোনো মেয়ে ওর জীবনে নেই। কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। স্নিগ্ধতা মায়ের উপর ফর্সা আছে, আর অরিত্রীকে তুমি সামলে নিও। বৌমা তো তার বোনের মেয়ের সঙ্গে দাদুভাইয়ের বিয়ে ঠিক করেছিল। আমি আরো তোমার ফর্সে আছি, আর তুমি কিনা এসব বলছো? তুমি সব বুঝে নিও, সব দায়িত্ব তোমার।
আচ্ছা আচ্ছা, আগে নাত বউকে দেখি, জানি যখন আমার নাতির জন্য ঠিক মনে হবে তখনই ওকে বাড়িতে স্থায়ী করার দায়িত্ব আমার। রাহেলা বেগম রাতুল শিকদারের মা। বাড়ির কর্তৃত্ব অরিত্রী শিকদারের হাতে দিয়ে দিলেও সবকিছু ওনার অনুমতি নিয়েই করা হয়। অরিত্রী শিকদার শাশুড়িকে অনেক মান্য করেন, মান্য করাটাই স্বাভাবিক। স্তব্ধের মা শিকদার বাড়ির বউ হয়ে আসার পর থেকে শাশুড়ির অনেক ভালোবাসা পেয়েছেন, সবসময় ওনার মায়ের মতো ব্যবহার করেছেন। সালেহা দরজার কাছে এসে, চাচি, ভাইজান আপনার ঘরে নাস্তা করার জন্য ভাবি ডাকতেছে। রাহিলা বেগম খাবার টেবিলে গিয়ে বসলেন। অরিত্রী শিকদার খাবার টেবিলে রেডি করে বসেছিলেন। রাহিলা বেগম জিজ্ঞেস করলেন, স্তব্ধ দাদুভাই কোথায় বৌমা? অরিত্রী শিকদার কিছু বলতে যাবেন তার আগেই স্তব্ধ চলে আসলো। চেয়ার টেনে বলল, এই তো দিদান, চলে এসেছি। রাহিলা বেগম মৃদু হেসে, একা একা চলে এলে যে? তোমার বউ কোথায়? শুনলাম রাতে নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছো। স্তব্ধের মুখটা মলিন হয়ে গেল। ঠপ করে চেয়ারে বসে পড়ল। তারপর একটু থেমে উত্তর দিল, বিয়ে কি আর শখে করেছি? তোমার ছেলে বিয়ের দাওয়াত খাওয়াতে নিয়ে ব্ল্যাকমেল করে উল্টো আমায় বিয়ে দিয়ে দিল। বিয়ে যেভাবেই হোক হয়েছে তো, বউ তো পেয়েছো। এখন সেই বউটা কোথায়? আমায় একটু দেখাও। অরিত্রী শিকদার ভেতরে ভেতরে অনেক রেগে আছেন। তারপরেও শাশুড়ির সামনে নিজেকে শান্ত করার চেষ্টা করে, মা, এই বিয়ে আমি স্তব্ধ কেউই মানি না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্সটা করিয়ে দেব। সে কি বৌমা, স্তব্ধ দাদুভাই কি কাউকে পছন্দ করে নাকি? স্তব্ধ হকচকিয়ে গেল। কাউকে পছন্দ হলে তুমিই জানতে পারতে দিদান। তাহলে তোমার মম ডিভোর্সের কথা বলছে কেন? স্তব্ধ নিরুত্তর। অরিত্রী শিকদার বললেন, মা, আপনি সব জানার পরেও কেন এসব কথা বলছেন? আচ্ছা মা, আপনি কি চাইছেন? মেয়েটা এই বাড়িতে থাকুক? আমাদের চাওয়াতে কি আসে যায়? বৌমা যারা সংসার করবে তাদের চাওয়াই আসল। এছাড়া দাদুভাই, তোমার মমের পছন্দ নাতাশাকে কেমন লাগে তোমার? স্তব্ধ একবার অরিত্রী শিকদারের দিকে তাকালো, তারপর দৃষ্টি সরিয়ে, ইডিয়েট মেয়ে একটা, দেখা হলে গায়ে পড়ে থাকে। অরিত্রী শিকদার স্তব্ধের দিকে রাগী দৃষ্টিতে তাকালেন, কিন্তু স্তব্ধ ওনার দিকে তাকায়নি। রাহিলা বেগম বললেন, দাদুভাই কি হলো? বউকে নিয়ে এসো। মেয়েটা নতুন এসেছে এই বাড়িতে, স্বামী হিসেবে তোমাকেই তো সবটা চেনাতে হবে। রাতুল শিকদার স্নিগ্ধতাকে নিয়ে এসে, ওর আর যাওয়ার দরকার নেই, আমি আমার ছেলের বউকে নিয়ে আসলাম। রাতুল শিকদার স্নিগ্ধতাকে সাথে করে খাবার টেবিলে আসলেন। স্তব্ধ স্নিগ্ধতার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। অরিত্রী শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে স্নিগ্ধতার দিকে তাকিয়ে, তোমার পরনে আমার শাড়ি না? আমার শাড়ি তুমি পরলে কেন? পেলে কোথায়? সবাই স্নিগ্ধতার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধতার পরনে অরিত্রী শিকদারের শাড়ি। স্নিগ্ধতার মৌনতা দেখে অরিত্রী শিকদার চেঁচিয়ে বললেন, চুপ করে আছো কেন? বাড়িতে আসতে না আসতেই আমার শাড়ির দিকে নজর দিলে? আমি জানতাম না এটা আপনার শাড়ি। তাহলে পেলে কোথায়? পরলে কেন? বাড়ি থেকে কাপড়ের ব্যাগ আনতে ভুলে গিয়েছিলাম, তাই উনি দিয়েছেন শাড়িটা। স্তব্ধকে ইশারা করে দেখালো স্নিগ্ধতা। অরিত্রী বিস্ময় ভরা দৃষ্টিতে স্তব্ধের দিকে তাকাতেই স্তব্ধ বলল, মম, শাড়ি নিয়ে ঝামেলা করো না তো। তুই আমার শাড়ি কেন দিলি ওকে? তোমার শাড়ি দিব না তো কি আমার প্যান্ট শার্ট দিব? ওর কাছে ছিল না বলেই তো তোমারটা দিয়েছি। রাতারাতি আমার ছেলে বউ পেয়ে বদলে গেল। আমার এত দামি শাড়িটা এই মেয়েকে দিয়ে দিল। এই দিন দেখার জন্য আমি বেঁচেছিলাম। এই ছিল আমার কপালে। বুঝেছি, তোর বাপ আর তোর বউ মিলে তোর মাথাটা খেয়েছে। স্নিগ্ধতা অবাক দৃষ্টিতে অরিত্রী শিকদারের দিকে তাকিয়ে আছে। অরিত্রী শিকদার খাবার রেখে চলে গেলেন। স্তব্ধ মায়ের পেছনে ছুট লাগালো। রাতুল শিকদার মৃদু হেসে বললেন, তোমার শাশুড়ি মা একটু রাগী, তবে মনটা অনেক ভালো। ওসব মেনে নিও না, খেতে বসো। ওনারা তো ঠিক মতো খেলেন না। স্তব্ধ আছে না, ছেলের কথায় গলে গিয়ে একটু পর ঠিক খেয়ে নিবে। আচ্ছা, আমি তাহলে আপনাদের পরিবেশন করি। করো তাহলে, আগে পরিচয় হয়ে নাও। ইনি তোমার দাদি শাশুড়ি। স্নিগ্ধতা রাহেলা বেগমের দিকে তাকালো। এতক্ষণ লজ্জায় কারো দিকে তাকায়নি, তাই দেখাও হয়নি। রাহেলা বেগমের মাথায় কাঁচা পাকা চুলে ভর্তি,
চুলগুলো খোপা করা, অনেক ফর্সা, চামড়া কুঁচকে গেছে। স্নিগ্ধতা মৃদু হেসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? স্নিগ্ধতা ওয়াজেদ, সবাই স্নিগ্ধা বলে ডাকে। মিষ্টি একটা নাম, কিন্তু আমি তোমাকে নাদবো বলেই ডাকবো, কি বলো? আচ্ছা। আমার খাওয়া শেষ, তুমি খেয়ে আমার ঘরে এসো। স্নিগ্ধতা মাথা নাড়িয়ে উত্তর দিল। রাহেলা বেগম উঠে ঘরে চলে গেলেন। স্নিগ্ধতার কথা বলার ধরন তার ভালো লেগেছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। রাতুল শিকদার উঠে গেলেন, অফিসে যাবেন তিনি। সবাই যেতেই স্নিগ্ধতা টেবিল গুছাতে লাগলো। খেতে ইচ্ছে করছে না, তাই এটো বাসনগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিল। সালেহা তাকে বাধা দিয়ে, কি করেন এগুলা? দেন, আমি নিয়ে যাই। আমি নিয়ে যেতে পারবো। কেউ দেখলে? কিছু হবে না আন্টি। বলিয়ে স্নিগ্ধতা সবগুলো রান্না ঘরে নিয়ে ধুয়ে রেখে দিল। তারপর সালেহার কাছ থেকে জেনে রাহেলা বেগমের কাছে গিয়ে বলল, আসবো? এসো। স্নিগ্ধতা ভেতরে গিয়ে দাঁড়ালো। রাহেলা বেগম বললেন, দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে বসো। স্নিগ্ধতা বাধ্য মেয়ের মতো বসতেই রাহেলা বেগম আবারও বললেন, স্তব্ধ দাদুভাইয়ের মতো তুমিও আমাকে দিদান বলে ডাকবে, আর যখন ইচ্ছা আমার কাছে চলে আসবে। এসব অনুমতি নেওয়ার দরকার নেই। স্নিগ্ধতা হেসে, আচ্ছা দিদান। বাড়িতে কেউ যদি কিছু বলে তাহলে আমাকেই বলবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা করছিস কেন? আমার মাথায় একটু তেল দে তো, মাথা ভার হয়ে গেছে। এই প্রথম কেউ ভালোবেসে তুই সম্বোধন করায় স্নিগ্ধতার মনটা উৎফুল্ল হয়ে উঠল। ড্রেসিং টেবিল থেকে তেলের বোতল এনে যত্ন সহকারে রাহেলা বেগমের মাথায় তেল মালিশ করে দিতে লাগলো। রাহেলা বেগম প্রশান্তিতে চোখ বন্ধ করে আছেন। অরিত্র শিকদার মুখ গোমড়া মুখে বসে আছেন। বিছানায় স্তব্ধ একপাশে বসে মায়ের মতি গতি দেখছে। অরিত্র শিকদার আর চোখে ছেলের দিকে তাকিয়ে, এভাবে তাকিয়ে আছিস কেন? দেখছি আর ভাবছি, কি? আমার মম একটা শাড়ির জন্য এভাবে রেগে আছে। শাড়ির জন্য রাগিনি, তোর কর্মকাণ্ডে কষ্ট পেয়েছি। একটা অপরিচিত মেয়েকে আমার শাড়ি দিলি? ওর কাছে ছিল না তাই তোমার শাড়ি দিয়েছি। এছাড়া ও তো তোমার ছেলের বউ। অরিত্র শিকদার চোখ বড় বড় করে, তুই মেয়েটাকে মেনে নিয়েছিস স্তব্ধ? মানলেও সে আমার বউ, না মানলেও সে আমার বউ। বিয়েটা হয়ে গেছে। প্রথমে মেয়েটার উপর অনেক রাগ হয়েছিল, কিন্তু বুঝতে পারলাম ওর উপর রাগ করে লাভ নেই, ও পরিস্থিতির শিকার। আর আমাকে ড্যাড জোর করে বিয়েটা করিয়েছে। অরিত্র শিকদার চুপ করে ছেলের কথা শুনছেন। স্তব্ধ থেমে আবারও বলতে লাগলো, অযথা খারাপ ব্যবহার করে কি হবে মম? মেয়েটার কষ্ট একবার ভাবো, হুট করে বিয়ে ভেঙে গেল। তার উপর অপরিচিত একটা ছেলের সঙ্গে বিয়ে হবে, অপরিচিত এক জায়গায় আসলো। প্লিজ বকাঝকা করো না। কি করব না করব তোর কাছ থেকে শিখবো না? আমি তোকে পেটে ধরেছি বুঝলি? খুব শীঘ্রই তোদের ডিভোর্সটা করিয়ে ফেলবো। আজই আমি উকিলের সঙ্গে কথা বলবো। স্তব্ধ আর কিছু বলল না। বসা থেকে উঠে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল। কি বা বলবে? সে তো নিজ ইচ্ছাই বিয়েটা করেনি, আর অপরিচিত কারোর জন্য মায়ের বিপক্ষেও যেতে পারবে না। রাতুল শিকদার দুপুরে বাড়িতে চলে এসেছেন, তাই সবাই একত্রে খাবার টেবিলে খেতে বসেছে। স্নিগ্ধতা সবাইকে খাবার পরিবেশন করছে। খাওয়া শেষ হতেই রাহেলা বেগম বললেন, স্তব্ধ দাদুভাইয়ের নাত বউকে নিয়ে আজ বিকেলে কেনাকাটা করতে যাবে। ওর যা যা প্রয়োজন নিয়ে আসবে। আমি কেন? তুমি ওর স্বামী, তাই। বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, তাই আজ হবে না। আমি কিছু জানি না। নাত বউ, তুই বিকেলে তৈরি থাকিস, দাদুভাই তোকে নিয়ে যাবে। কারো কথা না শুনেই তিনি চলে গেলেন। অরিত্র শিকদার শাশুড়ির কথার উপরে কিছু বলার সাহস পেলেন না। স্তব্ধের মুখটা চুপসে গেছে। সে আহত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আশাহত হলো। যে যার মতো খেয়ে ঘরে চলে গেছে। স্নিগ্ধতা কাজ ছেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে রাহেলা বেগমের ঘরে যাচ্ছিল। পথিমধ্যে রাতুল শিকদার ডেকে, স্নিগ্ধা, মা, তোমার মা ফোন করেছে, তোমার সঙ্গে কথা বলতে চান। বলিয়ে স্নিগ্ধতার হাতে মোবাইল ধরিয়ে চলে গেলেন। স্নিগ্ধতার অন্তর কেঁপে উঠছে ভয়ে, শরীর ঠান্ডা হয়ে গেছে। মনে মনে ভাবছে, মা কেন ফোন দিল? কি বলবে? কি করেছি আমি? আমাদের সুখ তোর সহ্য হয় না মুখ পুরি? নিজের রাজপ্রাসাদের আস্তানা গেড়ে আমাদের না খাইয়ে মারতে চাইছিস?